আপনি শুরু করবেন। আসসালামু আলাইকুম। আমরা যেমনটা বলেছিলাম ঠিক 10টায় আমরা চলে এসেছি। আজকে জিকে স্পেশাল যে ক্লাসটা নিব সেটা হচ্ছে মূলত রিসেন্ট টাইমের যে টপিকগুলো সেগুলো আমরা কভার করব। আমরা বুঝবো যে আসলে বাংলাদেশ বিষয়াবলীর কোন টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো আসতে যাচ্ছে। তো তোমরা একটা বিষয় খেয়াল করো, অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট চলে এসেছে। ভারতের সাথে বাংলাদেশের একটা কি দ্বিপাক্ষিক একটা সমঝোতা কিন্তু এখন হচ্ছে না। একই সাথে চিকেন নেক নিয়ে কথা হচ্ছে, নদী বন্টন নিয়ে কথা হচ্ছে, পানি বন্টন, ফারাক্কা বাঁধ, লং মার্চ, মাওলানা ভাসানী, এত কিছু যখন কথা হচ্ছে, তখন আমরা যারা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যারা পরীক্ষা দিতে যাচ্ছি, তাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টার্মগুলোকে বেছে বেছে প্রশ্ন কালেক্ট করা। কোন প্রশ্নটা আসতে যাচ্ছে সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো, এবং যেই প্রশ্নগুলো দেখাবো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো রিসেন্ট টপিককে কভার করছে। তো তুমি যদি এগুলো কানেক্ট করতে পারো এবং এগুলো যদি ধরতে পারো, আমি মনে করি যে তোমাদের রিসেন্ট টপিকের প্রশ্ন কেমন হবে এটা তোমরা খুব সুন্দর মতো বুঝে ফেলবে। তো যারা জয়েন করে ফেলেছো খুব দ্রুত তোমরা শেয়ার করে ফেলো ক্লাসটি। ওকে, আফসানা এসেছো, জান্নাত এসেছো, অজানা পথের পথিক, ওয়ালাইকুম আসসালাম। সকলেই কেমন আছো? খুব দ্রুত যারা আছো খুব দ্রুত ক্লাসটি শেয়ার করে ফেলো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো। আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং সাথে যে প্রশ্নগুলো আমি দেখাবো প্রতিটাই রিসেন্ট টপিককে কভার করা। এক একটা প্রশ্ন তুমি বলতে পারো যে রিসার্চ বেসড কোয়েশ্চেন, এবং এখান থেকে কি পরবর্তীতে আমরা বোঝার চেষ্টা করি যে আচ্ছা রিসেন্ট টপিকগুলোকে কিভাবে আমরা কভার করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 7টা থেকে 8টা প্রশ্ন আসে শুধুমাত্র সাম্প্রতিক জিনিসগুলোকে কভার করার জন্য। চলো আমরা 1 মিনিট সময় নিব। যারা এখনো শেয়ার করোনি ক্লাসটা খুব দ্রুত শেয়ার করে ফেলো, কারণ ফ্রেন্ডদেরকে তো জানাতে হবে। এই সময়ে যারা এখন ফোনে ওই ফেসবুক স্ক্রল করতেছে, ফেসবুক চালাচ্ছে, তাদেরকে একটা জিনিস বোঝাতে হবে যে না, আর বেশি দিন সময় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে তোমাদের কিন্তু বেশি দিন সময় নাই। পূজা এসেছো, নিবর্ণ সরকার এসেছো, ভেরি গুড। তোমরা ক্লাসটা দ্রুত শেয়ার করে ফেলো এবং চলো আজকে আমরা এই টপিকগুলো বোঝার চেষ্টা করবো। শুরুতেই শুরুতেই সবার ক্লাস শেয়ার ডান, ক্লাস শেয়ার ডান, মেনশন দেওয়া ডান। প্রতিবার যেমনটা বলি, এগুলো কেন বলতে হয় বুঝো নিশ্চয়ই, যে আসলে ফ্রেন্ডদেরকে তুমি জানাচ্ছ যে না আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিচ্ছি। তো এই ক্লাসগুলো যদি তোমরা না পৌঁছাও তাহলে কিন্তু অনেকেই এই জায়গা থেকে বঞ্চিত হবে। তো খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং তোমার জন্য ভালো টাইম লাইনে থেকে গেল। পরবর্তীতে এই ক্লাসগুলো থেকে কোনোভাবে উপকার হতে হলে তোমার এই ক্লাসগুলো শেয়ার করা থাকলে তোমার টাইম লাইনে পেয়ে যাবে। ওকে, সবাই রেডি? সকলে রেডি থাকো। দেখি তোমাদের জেনারেল নলেজটা আসলে কতটুকু ইন জেনারেল। তোমরা আসলে আমি এটা একটু দেখার চেষ্টা করব যে কেন তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে যাচ্ছ। তো যদি কেনর উত্তর খোঁজো তাহলে আজকের প্রশ্নগুলোর উত্তর তোমার জানা থাকতে হবে। ওকে, আমি দেখি কতগুলো শেয়ার হয়েছে। আমি দেখতে পাচ্ছি মাত্র 7টা শেয়ার হয়েছে, অথচ তোমরা এতজন আছো। ক্লাসটি শেয়ার না করলে তোমরা কিন্তু ফ্রেন্ডদের কাছে পৌঁছাতে পারবে না, এবং তোমরা নিজেরাও জানো যে ক্লাসটি শেয়ার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে তোমাদের জন্য তো আছেই, ফ্রেন্ডদেরকে মেনশন করার থেকে শুরু করে ক্লাসটি শেয়ার করে ফেলো। আর 1 মিনিট সময় নিব প্লিজ। সবাই 42 এবং আমরা 50 জন হয়ে যাচ্ছি, দেন আমরা কিন্তু প্রশ্নগুলো চলে যাবো। আমি আবারও বলছি, রিসেন্ট টপিকের প্রশ্ন, ডক্টর ইউনুসকে নিয়ে প্রশ্ন, পানি বন্টন চুক্তি নিয়ে প্রশ্ন, তোমার ফারাক্কা বাঁধ নিয়ে প্রশ্ন, টিপাইমুখী বাঁধ নিয়ে প্রশ্ন, এই যে তোমার 3 বিঘা করিডোর নিয়ে প্রশ্ন, তারপর হচ্ছে তোমার চিকেন নেক নিয়ে প্রশ্ন। সেই প্রশ্নগুলো যদি তুমি না জানো এবং কোন আঙ্গিকে প্রশ্নগুলো আসে সেগুলো যদি না বোঝো, খুব মুশকিল।
ওকে, চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন দেখো, যৌথ নদী কমিশন বা জয়েন্ট রিভার কমিশন গঠিত হয় কত সালে? তোমরা সবাই এই প্রশ্নটার উত্তর জানো কি না আমাকে একটু জানাই ফেলো তো। যৌথ নদী কমিশন বা জয়েন্ট রিভার কমিশন যেটাকে বলে JRC, এটা সম্পর্কে কতটুকু জানো এইটুকু আমাকে জানিয়ে ফেলো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, দেখো এর আগেও এসেছিল, সো তোমরা এই অ্যান্সারটুকু করার চেষ্টা করো যে কত সালে গঠিত হয় যৌথ রিভার কমিশন। 72, 73, 74, 75? সকলের উত্তর আমি দেখতে পাচ্ছি, অনেক ভুল উত্তর কিন্তু আমি দেখছি। আমি দেখছি এখানে সি বলছো, অনেকে অনেকে সি বলছো। খুব দ্রুত উত্তর করে ফেলো, বাকিরা যারা আছো অনেকের উত্তর কিন্তু আমি এখনো পাচ্ছি না। কিন্তু খুবই হতাশ, এগুলো কিন্তু এর আগের বছরের প্রশ্ন, তারপরও তোমরা যদি এমন করো। ওকে, আমি একটা বিষয় খেয়াল করি, দেখো যে জয়েন্ট রিভার কমিশন বা যৌথ নদী, যে এটা কিন্তু ওই বঙ্গবন্ধুর আমলে 72 সালে কিন্তু গঠিত হয়। তো তোমরা যারা ক উত্তর দিয়েছো, আমি কিন্তু একজনের উত্তর ক পাইনি, আমি দেখছি যে সকলেই কিন্তু ভুল উত্তর দিয়েছো। যেমন আমি দেখছি নিবারণ বলছো, পূজা বলছো, অজানা পথের পথিক বি বলছো, 73, 74 বলছো, কিন্তু না, এটা আসলে 1972 সালে গঠিত হয়। কেন এখন তোমাকে বুঝতে হবে নদী কেন গুরুত্বপূর্ণ। রিসেন্ট টাইমে কি বন্যা হয়, এখন এই বন্যাটা তো হয়েছে নদী পথেই, নদীর প্রবাহের ফলে, জলোচ্ছ্বাসের এই নদীর জন্য অতিরিক্ত বৃষ্টিপাত, এবং এই যে ভারতের সাথে বাংলাদেশের যে আন্তঃসীমান্ত যে নদীগুলো 54টি আছে, এই নদীগুলোর জন্যই কিন্তু বাংলাদেশে বন্যা হয়। এখন কোনো কারণে তোমার যদি প্রশ্নটা চলে আসে যে এই নদীগুলো কিন্তু জয়েন্ট রিভার কমিশন দ্বারা কিন্তু জিনিসগুলোকে কি বলা হয় যে নিয়ন্ত্রণ করা হয়, যেটা কিনা জয়েন্ট, বুঝতে পারছো যে ভারত বাংলাদেশের নদী, সেই নদী জয়েন্ট রিভার কমিশনের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন করা হয়। এখন এটা কত সালে গঠিত হয় প্রশ্নটা চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অনেকে সঠিক উত্তর দিয়েছো, তো আরেকটু জেনে নিই। দেখো 1972 সালের, এই জন্য বলি আমি সকলের হাতে যেন খাতা কলম থাকে, এটা যেন তোমরা লিখে নিতে পারো, খুব দ্রুত একটু লিখে ফেলো। একটা বিষয় খেয়াল করো যে 1972 সালের 19 মার্চ, 1972 সালটা মূলত গুরুত্বপূর্ণ। দেখো 1972 সালের 19 মার্চ ভারতের প্রধানমন্ত্রী যে ইন্দিরা গান্ধী, সে সময়ের এই ইন্দিরা গান্ধী আর হচ্ছে শেখ মুজিবুর রহমান, এই দুজন কিন্তু একটা সহযোগিতা ও শান্তি চুক্তি স্বাক্ষর করেন। তিনি দেশের এই হাল ধরার পরেই কিন্তু তিনি এই চুক্তিটা করে ফেলেন, যাতে করে কোনো রকমের নদী বন্টন বা পানি বন্টন নিয়ে কোনো অসুবিধা না হয়। এখানে দেখো 1996 সালের গঙ্গার জল বন্টনের ক্ষেত্রে বিভিন্ন চুক্তি হয়ে যায়। তো এই জন্য আমরা বলতে পারি গঙ্গা বা এই যে গঙ্গা জল বন্টন চুক্তিটা হয় 1996 সালে, এটাও আমরা বলতে পারি। তো আমরা যদি দেখি যে জয়েন্ট রিভার কমিশন কত সালে গঠিত হয়, সেটা কিন্তু 1972 সালে। আমাদের নদী সম্পর্কিত প্রতিটা প্রশ্ন আমাদেরকে জানা রাখতে হবে। এখন চলে আসো, ভারত কর্তৃক নির্মিতব্য টিপাইমুখ যে বাঁধ, সেটা কোন নদীর উপর? তো তোমরা দেখি কতটুকু জানো যে টিপাইমুখ বাঁধ আসলে কোন নদীর উপর অবস্থিত। এই প্রশ্নটার উত্তর একটু খুব দ্রুত দিয়ে ফেলো। সকলেই সকলেই খুব দ্রুত উত্তর দাও, দেখি কার উত্তরটা সঠিক হচ্ছে।
এটা একটু উত্তর দাও। সৌরভ কুমার দত্ত, রানা শেখ, নিবারণ সরকার, বাকিরা কোথায়? এটা একটু দ্রুত উত্তর দাও যে এই টিপাইমুখ বাঁধ এটা কোন নদীর উপর অবস্থিত। দেখো পুরো ভারত জুড়ে কিন্তু 1000-এর অধিক তারা কিন্তু নদীতে বাঁধ, তারপর হচ্ছে তোমার এই যে এই পানি বিদ্যুৎ কেন্দ্র, এই ধরনের স্থাপনাগুলো কিন্তু তারা করেছে। অর্থাৎ নদীর যে স্বাভাবিক প্রবাহ ভারত কিন্তু সেটা নষ্ট করেছে। আমি দেখছি আমির হাজমা উত্তর দিয়েছো। ওকে, অনেকেই উত্তর দিয়েছো, কিন্তু সঠিক উত্তর এখানে একটা খেয়াল করো, যারা বরাক বলছো, ক বলছো, তাদের উত্তরটা সঠিক। বরাক নদীর উপর কিন্তু টিপাইমুখ বাঁধটা দেওয়া হয়। এখন দেখি আমরা কি এই বরাক টিপাইমুখ বাঁধটা কি, দেখো বাংলাদেশ ভারত সীমান্তের এই প্রশ্নটা এসেছিল যে কত কিলোমিটারের মধ্যে, না ফারাক্কা না, দেখো টিপাইমুখ বাঁধ বাংলাদেশ ভারত সীমান্তের 100 কিলোমিটারের উজানে ভারতের বরাক নদীর উপর একটি অবস্থিত বাঁধ। তো এই বরাক নদীটা কোথায় দেখো, আর এই 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 বাঁধটাই বা কোথায়, মণিপুর রাজ্যে অবস্থিত। কালকে যদি প্রশ্ন আসে যে টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত, তখন তোমাকে উত্তর করতে হবে দেখো যে মণিপুর রাজ্যে কিন্তু এই টিপাইমুখ বাঁধটা অবস্থিত। এরপরে দেখো ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে মণিপুরে অবস্থিত এবং এটি বরাক নদীর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্প। যদি বলা হয় টিপাইমুখ বাঁধ কোন ধরনের প্রকল্প, প্রশ্ন উত্তর হবে কি যে এটা একটা জলবিদ্যুৎ প্রকল্প। এটা একটা জলবিদ্যুৎ প্রকল্প। এগুলো কিন্তু লিখে ফেলতে হবে, খুব দ্রুত এগুলো লিখে ফেলতে হবে। দেখো এগুলো লিখে ফেলতে হবে, এরপর একটা দরকার নাই বাটটি মণিপুরের জেলায় অবস্থিত, এটা দরকার নেই, জাস্ট জেনে রাখো এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র, এটা বরাক নদীর উপর অবস্থিত স্থাপিত, এবং এটা দেখো মণিপুর রাজ্যে অবস্থিত। শেষ, এই তিনটা ইনফরমেশন এখান থেকে মাস্ট। এখন চলো আমরা একটু নদী সম্পর্কিত কিছু তথ্য জেনে ফেলি। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কতটি, অর্থাৎ সীমানা ক্রস করে গেছে এরকম নদী কয়টি, বাংলাদেশের মধ্যেই শুধু নাই, বাংলাদেশের বাইরেও ভারত এবং মায়ানমার এই দুটো দেশ কিন্তু বাংলাদেশের বর্ডার, এই জন্য কিন্তু 57টি, যার মধ্যে 54টি কিন্তু ভারতে, আর বাকি 3টি নাপ, মাতামুহুরি আর হচ্ছে তোমার এই যে কর্ণফুলী, এই 3টি নদী কিন্তু চলে গেছে হচ্ছে মিয়ানমারের দিকে, যেই হচ্ছে 57টি। 54টি হচ্ছে ভারতে, আর 3টি কোথায়, 3টি হচ্ছে মায়ানমারে। ওকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা দেখো, নাপ, মাতামুহুরি আর সাঙ্গু। আচ্ছা, এই যে 54টি হচ্ছে ভারতের অভিন্ন নদীর সংখ্যা, আর মায়ানমারে যেটা বললাম নাফ, মাথামুহুরি আর সাঙ্গু, কর্ণফুলী না, সাঙ্গু, যেটা নাফ, মাথামুহুরি আর হচ্ছে সাঙ্গু, এই 3টা নদী কিন্তু মিয়ানমারের সাথে, অর্থাৎ মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এই 3টা নদী। এই 3টা নদী খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নদীর 3টাই হচ্ছে এক্সেপশনাল, যেটা মায়ানমারের সাথে এসেছে, নাফ, মাতামুহুরি এবং সাঙ্গু, এই 3টা বেশ গুরুত্বপূর্ণ। নদীটা এবার খুবই গুরুত্বপূর্ণ। দেখো যারা এই কথাগুলো বুঝতেছো না, প্রেক্ষাপট বুঝে প্রশ্ন আসে। শুরুতে বলছি সাধারণ জ্ঞান ওই বই মুখস্থ করে যাচ্ছ, পড়ে যাচ্ছ, লাভ নাই। তোমাকে অবশ্যই রিসেন্ট টপিক খেয়াল করতে হবে, যে বন্যা হয়েছে, বন্যা রিলেটেড কি কি আছে, বন্যা তো নদী পথে হয়েছে, তাহলে নদী রিলেটেড কি কি আছে, আচ্ছা বাঁধ রিলেটেড কি কি আছে, ভারতের সাথে বাংলাদেশের আর কি কি চুক্তি হয়েছে এই নদী নিয়ে, এগুলো কিন্তু জানতে হবে। ওকে চলো, এখন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী একটি, বাংলাদেশ দিয়ে ভারতে প্রবেশ করছে কুলিক। তোমরা জানো যে এই কুলিক নদী হচ্ছে আমাদের উত্তরবঙ্গে, এবং আমি এটা বলি যে আমি এই কুলিক নদীতে কিন্তু সাঁতার কাটছি। তো এই কুলিক নদী আমার বাড়ির পাশে, খুব কাছ থেকে দেখা যায় কুলিক নদী। এই কুলিক নদীতে বলতে গেলে সাঁতার টাতার কাটা হয়েছে, এবং কুলিক নদী, এটাকে আমরা আসলে কুলিক বলি, এলাকার লোকজন কুলিক বলি। সো কুলিক নদী এটা হচ্ছে আমার একমাত্র নদী যেটা ভারতে প্রবেশ করছে বাংলাদেশ থেকে। ওকে চলো, এখন দেখি আমরা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় ফিরে এসেছে, অর্থাৎ বাংলাদেশ থেকে প্রথমে ভারতে গেছে, এরপর কি পুনরায় ফিরে এসেছে এমন নদী কয়টা দেখো, আত্রাই, মহানন্দা, পুনর্ভবা ও ট্যাঙ্গন। এই 4টা নদীর নাম একটু লিখে ফেলো, একটা হচ্ছে আত্রাই, একটা হচ্ছে মহানন্দা, আর একটা হচ্ছে পুনর্ভবা, আর একটা হচ্ছে ট্যাঙ্গন। এই 4টা নদী বাংলাদেশ থেকে ভারতে গেছে, আবার পুনরায় কি বাংলাদেশে ফিরে আসছে।
ওকে, এরপরে দেখো বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী। বাংলাদেশ আর ভারতকে বিভক্ত করছে কোন নদীটা, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা দেখো হারিয়াভাঙ্গা নদী। এগুলো প্রতিটা 5 স্টার টপিক এবং প্রতিটাই গুরুত্বপূর্ণ এবং প্রতিটাই প্রিভিয়াস কোনো না কোনো ইয়ারে এসেছে, সেটা একটু লিখে ফেলো। ছোট ছোট টপিকগুলো যদি খুব দ্রুত উঠাতে পারো খুবই ভালো। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা নদী। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। কেন গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয় বুঝতে পারছো নিশ্চয় এখন, বন্যা। এই কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে এবং এটা সর্বোচ্চ লেভেলে এখন পানিটা প্রবাহিত হচ্ছিল কিছুদিন আগে। ওকে, এরপরে দেখো যেটা হচ্ছে চট্টগ্রামের দুঃখ বলা হয় চকতাই খালকে, যে চাকতাই খালকে হবে। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে। এই দুঃখগুলো জানতে হবে। ওকে, সবাই 3 নম্বর প্রশ্নের জন্য রেডি? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কে? খুব সহজ বিষয়, খুবই সহজ বিষয়। এই ধরনের বিষয়গুলো আসবে, অন্তর্বর্তী সরকার কি, অন্তর্বর্তী সরকার নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে ইনফরমেশনগুলো জানতে হবে। সো এই বিষয়গুলো, সো এটা হচ্ছে একটা রিসেন্ট টপিক এবং বাংলাদেশ বিষয়াবলীর যে বিষয়গুলো সেগুলো কিন্তু রিসেন্ট টপিক থেকে আসে। আমি জানি সকলে এটা সঠিক উত্তর করবে, ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমাদের ডিটেলস বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, কিন্তু ব্যক্তিত্ব নিয়ে খুব কম প্রশ্ন আসে, যদিও তারপরেও আমাদেরকে ওভারঅল একটা ধারণা নিয়ে যেতে হবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি সকলেই 3-এর এ উত্তর দিচ্ছ। ইশরাত জাহান, অহনা, দিহান, জান্নাত, সৌরভ কুমার দত্ত, আফিয়া সুলতানা। আফিয়া মনে হয় এর আগেও ক্লাসে ছিলে, আমি দেখতে পাচ্ছি। যেমন সৌরভ ছিলে, জান্নাত ছিলে, সজীব ছিলে, এরা মোটামুটি রেগুলার ক্লাস করো, ভেরি গুড। অজানা পথের পথিক, ভেরি গুড। ওকে, চলো আমরা আরেকটু আগাই। হ্যাঁ, আমাদের এই টপিকগুলো যদি তুমি একটু চালাক চতুর হও তাহলে তোমার এখান থেকে বোঝার কথা যে আচ্ছা ভাইয়া এটা কেন করাইলো, এগুলো কেন করাইলো। দেখো আমাদের যে ব্যাপারটা আমি তোমাকে বলি, ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিটা স্টুডেন্ট আমরা যারা আছি, বিশেষ করে আমরা যারা এই যে কোচিং প্ল্যাটফর্মগুলোতে বিশেষ করে ক্লাস নেওয়া হয়, জিকে পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, তো আমরা হচ্ছে প্রশ্নের উপরে থাকি, একরকম ঘাটাঘাটির মধ্যে থাকি যে এটা গুরুত্বপূর্ণ, এটা তো আমি দিছিলাম, এটা এবার আসেনি। তোমরা ইউনিভার্সিটি এক্সাম দিবা কত বছর, এই যে সামনের বছর দিবা, কিন্তু আমাদের সাথে ইউনিভার্সিটি আমরা যেবার থেকে অ্যাডমিশন দিছি তারপর থেকেও আমাদের সাথে অ্যাডমিশন ফেজটা চলে। তো বলতে পারো যে আমরা জানি যে আসলে স্রোতের বিপরীতে কিভাবে চলতে হয়, বা তোমাদেরকে আমি বলবো যে কোন জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো এটা তোমাকে ফলো করতে হবে, কারণ প্রথম রুলটাই হচ্ছে ফলো দ্য রুল। তোমাকে রুলটা ফলো করতে হবে, দেন তুমি ব্রেক দ্য রুল, দেন তুমি মাস্টার দ্য রুল। 3 ধাপে তোমাকে আগাতে হবে। সো তুমি যদি প্যাটার্নটা না বুঝো তাহলে কিন্তু অসুবিধা। চলো আমরা 4 নম্বরে চলে যাই। বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো বিশ্ব ব্যাংক এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ কি বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে। বাংলাদেশ অলরেডি $7 বিলিয়ন, $5 বিলিয়ন কিন্তু বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে। রিসেন্ট টপিকের বিষয় এটা। সো এটা বলার চেষ্টা করো, বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? খুব সহজ একটা প্রশ্ন এবং খুবই সহজভাবে উত্তর দেওয়া যায়, সো খুব দ্রুত উত্তর দিয়ে ফেলো। ওকে, এখানে একটা বিষয় আছে, এখানে একটা অপশনটা ঠিক করো। এখানে এখানে 44-এর জায়গায় এখানে এখানে 45-এর জায়গায় শুরুতে একটা 44 দাও। হ্যাঁ, 44, 45, 46, 47 কোনটা? হ্যাঁ, ভেরি গুড সাদিয়া, ভেরি গুড। ওকে, আমি উত্তর পেয়ে গেছি। দেখো এখন এই তোমাকে বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠার বিষয়টা জানতে হবে যে কোন
চুক্তির মাধ্যমে বা কোন একটা, এখানে কিন্তু একটা হয় যে হচ্ছে তোমার মূল কাজ হচ্ছে যে একটা ব্রিটন উডস নামক একটা স্থানে কিন্তু এই জাতিসংঘ এই চুক্তিটা করে, যেখানে করা হয় কি মুদ্রা ও অর্থ বিষয়ক সম্মেলনে তারা কিন্তু দুটো প্রতিষ্ঠান সৃষ্টি করে, একটা হচ্ছে IMF আর একটা হচ্ছে বিশ্ব ব্যাংক, দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর একটা হচ্ছে বিশ্ব ব্যাংক। এই দুটো কিন্তু 1944 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এটা সদর দপ্তর কোথায় তোমরা জানো? এটা সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতে। এই ওয়াশিংটন ডিসিতে কিন্তু এটার সদর দপ্তর। ভেরি গুড পূজা, জামিয়া, ইশরাত জাহান, অহনা, আফিয়া সুলতানা বরাবর সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। ওকে, চলো আমরা এখন পরেরটাতে চলে যাই। পরের প্রশ্নটা দেখো, নিচের কোন ব্যাংকটি জামানত ছাড়াই ক্ষুদ্র ঋণ সুবিধা দিয়ে থাকে? ব্যাংক নিয়ে প্রশ্ন আসতে যাচ্ছে। দেখো, ব্যাংকের কেলেঙ্কারি থেকে শুরু করে ব্যাংক এখন হট টপিক। তুমি জাস্ট জেনে রাখো ব্যাংক থেকে কোনো না কোনো প্রশ্ন আসবে। ওকে, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি দিহান, সজীব, পূজা, শাহরিয়ার, আমির, হামজা, জান্নাত, অহনা, নিতু, নাফিসা আফরিন, নিতু ভেরি গুড, নজরুল ইসলাম ভেরি গুড, সৌরভ কুমার ভেরি গুড। যারা গ্রামীণ বলছো তারা অন ট্র্যাক, অনলাইনে আছো। যাক, বোঝা যাচ্ছে যে তোমরা পরিস্থিতি বুঝতেছো, তোমরা জানো, তোমাদের ওই আউট নলেজটা অনেক ভালো। সো এখন খেয়াল করো, গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানতে হবে। একমাত্র গ্রামীণ ব্যাংক যেটা বাংলাদেশে মাইক্রো ফাইন্যান্স বা বিশ্বসাহিত যে ক্ষুদ্র ঋণ, মাইক্রো ফাইন্যান্স, এই ওয়ার্ডটা তোমাকে জানতে হবে। মাইক্রো ফাইন্যান্স, এই মাইক্রো ফাইন্যান্স যেটা কিনা বিশেষিত কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক, তো সেটা কি করে যে একটা দরিদ্র পীড়িত মানুষের তারা জামানত ছাড়াই ক্ষুদ্র ঋণ, যেটাকে মাইক্রো ক্রেডিট বা গ্রামীণ ক্রেডিট নামে পরিচিত, সেটা দিয়ে থাকে। তাহলে এই ক্ষুদ্র ঋণটা কি নামে পরিচিত বলো তো? মাইক্রো ক্রেডিট বা গ্রামীণ ক্রেডিট নামে পরিচিত। এই ক্ষুদ্র সুবিধাটা কিন্তু দিয়ে থাকে। তারা কিন্তু 1983 সাল থেকে এই সুবিধাটা দিয়ে আসছে। এবং এই জন্যই মূলত জিরো সাম যেটা বলা হয়, যে একরকম 3-0 থিওরি, যেটা তারা কিন্তু এই যে ডক্টর ইউনুস এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কিন্তু ক্ষুদ্র ঋণ যে বিষয়টা সেটা কিন্তু চালু করে। সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেমভাবে আমরা এখন পরের প্রশ্নটা চলে যাই। শহীদ জোহা দিবস কবে? অনেক দিবস পড়েছি, কিন্তু এই দিবসটা যদি বাদ থেকে যায় তাহলেই সমস্যা। শহীদ জোহা দিবস কবে? দেখি সঠিক উত্তর দিতে পারছো কিনা। উত্তর দাও সবাই। অনেকে হয়তো উত্তর দিচ্ছ না এখনো। এই বিষয়টা আমি জানি যে এই বিষয়টা একদমই আননোন টপিক, জানি না। ভেরি গুড সজীব, কোনো সমস্যা নেই। আফিয়া সুলতানা, পূজা অধিকারী। ওকে, আমি দেখতে পাচ্ছি আফিয়া যে কয়েকটা, আজকে এখন 6 নম্বর প্রশ্ন চলছে, আফিয়া কিন্তু সবগুলোরই সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড আফিয়া। অহনা বলছো জানি না, কোনো সমস্যা নেই। এবং এটাই কিন্তু জানার বিষয় যে কত তারিখে হচ্ছে এবং জোহা দিবস কেন। দেখো, তোমরা রিসেন্ট একটা টপিক জানো যে আমাদের যে বর্তমান সময়ের যে একটা বড় সড়ো একটা স্বাধীনতা আমরা পেলাম, সেই স্বাধীনতাতে যে আবু সাইদ, যেই বেগম রোকেয়ার, যিনি শহীদ হয়ে গেলেন একরকম বুক পেতে দিয়ে, তাই না? যে একরকম বুক পেতে দিয়ে কি তাকে পুলিশ একদম নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করলো। এটা কিন্তু শুধু এক আবু সাইদের ঘটনা।
আবু সাইদ কিন্তু তার ফেসবুকে একটা পোস্ট করছিল, তোমরা সবাই দেখছো, যেটা কিনা এই যে জোহা, শামসুজ জোহা, যিনি কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, তাকে নিয়ে কিন্তু মানে একটা পোস্ট করছিল। তাকে মেনশন করে বলছিল যে আবু এই শামসুজ জোহা স্যারকে স্মরণ করছে যে স্যার আপনি থাকলে হয়তো আমাদের উপরে এত নির্যাতন হইতো না। শামসুজ্জোহা কি করছিল দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে যখন একটা 1969 সালের গণ অভ্যুত্থান হয় আইয়ুব খানের বিরুদ্ধে, সেই সময়ে যখন ছাত্রদেরকে গুলি করা হয় বা একরকম ফায়ারিং করা হয়, সেই সময় কিন্তু ডক্টর শামসুজ্জোহা গিয়ে বুক পেতে দিছিল যে আমার স্টুডেন্টদেরকে কেউ মারবেন না। আর যদি ইংরেজিতে বলছিল যে ডোন্ট এভার ট্রাই টু শুট আউট ইন আওয়ার স্টুডেন্টস, আমাদের স্টুডেন্টকে কখনো গুলি করবেন না, তো এটা বলে বুক পেতে দিছিল। তো সেই সময়ে একজন ক্যাপ্টেন ছিল পাকিস্তানের, সে কিন্তু গুলি করে বসে, এবং সেটা হচ্ছে একদম হ্যান্ড গান দিয়ে গুলি করে। পরবর্তীতে তাকে গুলি করার পরেও তাকে টেনে নিয়ে কিন্তু বেয়োনট দিয়ে, অর্থাৎ একদম ওই যে AK-47 মাথায় যে চাকুটো থাকে সেটা দিয়ে কিন্তু তাকে হত্যা করা হয়। এবং এইটাই মূলত এই আমাদের আবু সাইদ এনাকে কিন্তু স্মরণ করে পোস্টটা করছিল। তো এখন খেয়াল করো প্রেক্ষাপটটা কতটা গুরুত্বপূর্ণ, যে এই শামসুজ জোহাকে নিয়ে একটা দিবস আছে, সেই দিবসটা কত তারিখে সেটা দেখো, 18 ফেব্রুয়ারি তারিখে। সেদিন 1969 সালের 18 ফেব্রুয়ারির ঘটনাটা আমি তোমাকে বললাম, খুবই ভয়ানক একটা ঘটনা। সেই দিন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গুলি করে হত্যা করা হয়। তাহলে চিন্তা করো কোন পরিস্থিতির মধ্য দিয়ে বাঙালিরা আসলে গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পর্যন্ত তারা কিন্তু ছাড়ে নাই। তো এটা হচ্ছে সঠিক উত্তর। আমরা একটু শামসুজ্জোহা সম্পর্কে জেনে নিই। দেখো 1969 সালের 18 ফেব্রুয়ারি, সে সময় গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদেরকে রক্ষা করতে গিয়ে এই পাকিস্তানি সৈন্যদের নির্মম নির্যাতনে কিন্তু তিনি শহীদ হন। এবং তার পরিচয়টা দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ছিলেন। তার তৎকালীন প্রক্টর, আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর, যেই সময় আমাদের উপর হামলা হয় সেই সময় প্রক্টর নাই, প্রক্টর ঢাকা ইউনিভার্সিটিতে নাই। একটা ইউনিভার্সিটির প্রক্টরের দায়িত্ব কি? তাকে আমাদের শিক্ষার্থীদের সুরক্ষা থেকে শুরু করে আমাদের নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে। যেদিন আমাদের উপর হামলাটা হয়, এই যে কিছুদিন আগে, সেদিন কিন্তু এই প্রক্টরটা ছিল না আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে। অথচ দেখো সেই সময়ে রাজশাহী ইউনিভার্সিটির প্রক্টর কি ছাত্রদেরকে রক্ষা করতে গিয়ে নিজের বুকে গুলি লাগাইছে। তাহলে বুঝতে পারতেছো কত সাহসী একজন অধ্যাপক ছিলেন, এবং তিনি রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন, ডক্টর সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা। নামটা অবশ্যই মনে রেখো, এটা আমাদের জন্য ইন্সপিরেশন, আমাদের জন্য একটা আইডল। সো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এই দিবসটা শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিতে এই দিবসটা। সো তারপরও এটা ওভারঅল খুবই গুরুত্বপূর্ণ যে জোহা দিবস কবে, মনে রেখো 18 ফেব্রুয়ারি। ওকে, ভেরি গুড। চলো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। ভারত কত সালে বাংলাদেশকে 3 বিঘা করিডোর ইজারা দেয়? দেখো, তোমার আমার পার্শ্ববর্তী দেশ ভারত, এই দাদারা কতটা চালাক হইলে তোমার আমার মধ্য দিয়ে রেল লাইন নিয়ে চলে যায়, অথচ 3 বিঘা করিডোর আমাদেরকে দিছে ইজারা হিসেবে, যে বছরে বছরে তোমরা এটা ইউজ করবা এবং এটার বিপরীতে কি আমাদেরকে টাকা দিবা। ইজারা 3 বিঘা করিডোর সম্পর্কে নিশ্চয়ই দেখছো, অল্প একটু। এবং করিডোর মানে কি, দুটো দেশের মধ্যবর্তী যে ছোট্ট একটু জায়গা, সংকীর্ণ জায়গা, যেখান দিয়ে অন্য একটা প্রান্তে যাওয়া যায় একই দেশের। দেখি এটা উত্তর করো তো, যে কত তারিখে, কত সালে 3 বিঘা করিডোর ইজারা দেয় ভারত? আফিয়া সুলতানা, সজীব, নজরুল, শাহরিয়ার কাইয়ুম, ইশরাত জাহান অহনা, নাফিসা আফরিন নিতু। নাফিসা কিন্তু আমার বোনের নাম। ভেরি গুড নাফিসা, 2012 সালে। ওকে, এখানে সকলেই সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড, এটা মনে হয় সকলেই জানো। আচ্ছা, আমাদের ক্লাস করতেছে দেখো অজানা পথের পথিক। এই অজানা পথের পথিক, তুমি কিন্তু সঠিক পথে আসো, তোমার পথ কিন্তু জানা থাকতে হবে, ভুলে যেও না। আমাদের এই পথ জানা পথ, আমাদের এই পথ জানা পথ, আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ওই বিষয়টা আমাদের থাকতে হবে যে হ্যাঁ আমি চান্স পাবো, ব্যাপারটা এমন। তো অজানা পথের পথিক থেকে তুমি জানা পথের পথিক হও।
নামটা চেঞ্জ করো, এগুলো কি অজানা পথের পথিক। কারণ আমি যদি কালকে আমার নাম চেঞ্জ করে দিই যে কি জানি আগের ছিল নীল আকাশ, চিন্তা করো একটা একজনের গ্রুপে কিন্তু মানে ফেসবুকে কিন্তু নাম হইতো নীল আকাশ, নীলপরি, নীলাঞ্জনা, তারপরে আরও হয়তো হচ্ছে তোমার আর কয়েকটা নাম হইতো কি জানি খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন, আরে বেশ কিছু নাম আছে এগুলো ফেসবুকে, মানে এগুলো খুবই পাওয়া যাইতো। একটা পুতুল, একটা ডল, পুতুলের ছবি দিবে, দিয়ে হচ্ছে ওই নামগুলো দিবে, আবার প্রোফাইল দিয়ে দিবে লক করে, প্রোফাইল করে দিবে লক, মানে তুমি যাতে বুঝতেই না পারো যে এই বেচারা কি। ওকে, 2012 সালে সঠিক উত্তর সকলেই আমি দেখতে পাচ্ছি। 1912 যারা বলছো তারা সঠিক দাও। 2012 দেখো, এই 3 বিঘা করিডোর হলো বাংলাদেশ ভারতের সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি, যা ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। তাহলে একটা খেয়াল করো যে 2012 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম আঙ্গুরপোতা এই ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে, যদিও পরবর্তীতে কিন্তু ছিটমহলগুলো আর ছিল না, তো এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ঘামানোর বিষয় না, কিন্তু ইজারা দেয় এটা আমাদেরকে জানতে হবে যে কত তারিখে আসলে কত সালে আসলে ইজারা দেয়। এর আগে কিন্তু ওইদিকে যাওয়াই যেত না, ব্যাপারটা এমন। কোচবিহার জেলায় অবস্থিত, যেটা কিনা আমাদের লালমনিরহাট জেলার পাটগ্রামে অবস্থিত, এটা আমাদেরকে একটু জানতে হবে। ওকে, চলো আমরা এখন পরের প্রশ্ন চলে যাই। কোনটি ভারতের 7 সিস্টার্স রাজ্য সমূহের অন্তর্ভুক্ত নয়? 7 সিস্টার্স নিয়ে এর আগে তো প্রশ্ন এসেছিলই, কিন্তু এখন আরো গুরুত্বপূর্ণ, কারণ বুঝতে পারতেছো 7 সিস্টার্স কতটা গুরুত্বপূর্ণ এখন। কারণ কি, এই যে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা কূটনৈতিক যে সম্পর্কের অবনতি, সেটার কারণে ভারতের পুরো 7 সিস্টার্স হাতছাড়া হয়ে যাবে যদি আমরা তার গলাটা একটু চিপে ধরি। কোন জায়গাটা বলো তো? একদম যদি আমরা ওই যে চিকেন নেক নিয়ে প্রশ্ন আসছে, একদম ওই জায়গাটা যদি চিপে ধরি, ভারত শেষ। অহনা, কায়ুম, প্রেমা, আজম, সজীব, নিতু, তোমরা কি এখানে ডার্ক করা আছে দেখে এটা বলতেছো? আফিয়া, আমির, জান্নাত, সামিয়া, ওকে বুঝে গেছে, সহজ ছিল। বাট আমাদেরকে 7 সিস্টার সম্পর্কে একটু জানতে হবে। দেখো 7 সিস্টার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখানে একটা বিষয় বলার আছে যে এই যে 7টা রাজ্য একই সাথে কিন্তু আমাদের জন্য বিশেষ করে ভারতের জন্য ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এটা নিয়ে তোমাদেরকে বলবো, তার আগে তোমরা একটু নয়ে চলে যাও এবং এই প্রশ্নটার আগে উত্তর করার চেষ্টা করো যে নিচের কোন করিডোরটি চিকেন নেক নামে পরিচিত। তখনই এটা বলে মজা আছে। এটা একটু উত্তর করো সকলেই। কোন করিডোরটি চিকেন নেক নামে পরিচিত? আফিয়া, আমির, সজীব, জামিয়া, ভেরি গুড। শিলিগুড়ি যে করিডোর সেটি কিন্তু এই চিকেন নেক নামে পরিচিত, শিলিগুড়ি করিডোর। এখন আমাদের এই করিডোরটা সম্পর্কে একটু দেখে ফেলি। দেখো শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা চিকেন নেক বলছি, এই চিকেন নেকটা এবছর খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। তারপরও তোমরা বুঝতে পারতেছো তো ভৌগোলিক প্রেক্ষাপটটা চেঞ্জ হচ্ছে, ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, যার জন্য কিন্তু চিকেন নেকটা খুবই গুরুত্বপূর্ণ। এই চিকেন নেক নামে পরিচিত, এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে চারপাশে প্রসারিত একটি ভূমি।
বুঝতে পারতেছো, ভারত ডিপেন্ডেন্ট, এটার মধ্য দিয়েই মাত্র 20 থেকে 22 কিলোমিটার সংকীর্ণ। প্রশ্ন আসতে পারে চিকেন নেকের সংকীর্ণতাটা কতটুকু বা চিকেন নেকের দৈর্ঘ্য কতটুকু, সেটা কি মাত্র 20 থেকে 22 কিলোমিটার। সংকীর্ণ অংশে এই ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিকভাবে করিডরটি খুবই গুরুত্বপূর্ণ। 20 থেকে 22 কিলোমিটার মানে বুঝছো কত ছোট একটা করিডর, এবং এখান দিয়ে ভারত পুরো 60টা রাজ্যের উপর ডিপেন্ডেন্ট। মানে চায়না কোনোভাবে যদি এই করিডোরটাতে হামলা করতে পারে, এই করিডোরটা যদি বিচ্ছিন্ন করে তাদেরকে দখল করতে পারে, পুরো ভারতের 60টা রাজ্য কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। একদম মনে করো যে একদম মুরগির গলা, সেটা ব্যাপারটা এমন। ওকে, চলো আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ফারাক্কা লং মার্চ কত সালে হয়েছিল? এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করো। ফারাক্কা লং মার্চ কত সালে হয়েছিল? আফিয়া, ভেরি গুড। আজকে 10 আউট অফ 10 আমি দেখতে পাচ্ছি। আফিয়া ছিল 10 আউট অফ 10। দেন আমি দেখতে পাচ্ছি এখানে সজীব মেবি 10 আউট অফ 10। অহনার মনে হয় একটা ভুল গেছিল। তাবাসসুম শাহিরা অনেক পরে এসেছো। না, উত্তর দেওয়া নেই এটা। দেখো এটা দেওয়া নেই, এটা হচ্ছে প্যাটার্নটাই এমন। এটা দেওয়া নাই, তোমরা একটু ভুল বুঝতেছো, এটা দেওয়া নাই। এটা হচ্ছে মূলত ওটার কি বলে যে অপশনগুলো, জাস্ট এটা কালারটা আলাদা হয়ে গেছে। এটার জন্য দুঃখিত আমি, কারণ খুব শর্ট টাইমে আসলে এটা রেডি করো। ওকে, নিতু 76 বলছো, ভেরি গুড। যারা 1976 বলছো বা 1976, সেটা হচ্ছে সঠিক উত্তর, লং মার্চ। এই লং মার্চটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে একটু। দেখো এই লং মার্চটা সম্পর্কে যদি জানো, তাহলে একটা নাম এখন খুব গুরুত্বপূর্ণভাবে খুব প্রচলিত ছিল এই সময়, কিন্তু খুব এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, সেটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি কিনা একাই তার যে সমর্থক, সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছিল যে 1976 সালের মে মাসে তিনি একটা লং মার্চ করেন, যার জন্য দেখো তিনি বলছিল যে গঙ্গার জলের প্রবাহকে তার ভূখণ্ডের অভ্যন্তরে সরিয়ে দেওয়া। অর্থাৎ এই যে যার ফলে এই যে ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার জন্য তার যে লং মার্চ, এবং পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, বাংলাদেশের মরুকরণ হয়ে যাচ্ছে, তিনি 1976 সালে সেটা বুঝেছিল। 1976 সালে বুঝে 2018 সালে আবরার ফাহাদ করলো কি, একটা পোস্ট করলো। 1976 সালের পরেও 2018 সালে একজন বুয়েট শিক্ষার্থীকে জাস্ট পিটিয়ে হত্যা করা হলো একটা এই ভারত বিরোধী পোস্ট করার জন্য। এই ফারাক্কা বাঁধ নিয়ে কথা বলার জন্য, এই ধরনের বাঁধ নিয়ে কথা বলতে গেলেই আমাদেরকে যেরকম একটা হয়রানির শিকার হতে হতো, জীবন নাশের একটা ব্যাপার হতো, সেটা কিন্তু এই যে বিষয়গুলো, সেটা কিন্তু 1976 সালেই মাওলানা ভাসানী বুঝতে পেরেছিল, এবং তিনি এই লং মার্চ করেছিল ব্যারেজ ভেঙে ফেলে দেওয়ার জন্য। ওকে, ভেরি গুড। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে আমরা প্রশ্নগুলো দেখলাম, এগুলো আমাদের একদম প্রাইমারি নলেজের একটা বিষয়, যে আমরা আসলে কোন আঙ্গিকে প্রশ্নগুলো আসতে যাচ্ছে এবং কিভাবে প্রশ্নগুলো আসবে সেটার উপরে। তো এখন আমি তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিব। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, যারা এবছরের আছো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, তুমি এটা আমি একটু জাস্ট বলি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিট, একটা মিনিট,
দেখো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট পুরো বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটিতে এক্সাম দিবা তার মধ্যে এই ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে চান্স পাওয়া খুবই সহজ। এখন আমাকে বলতে পারো যে ভাই এটা কি বলতেছেন ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে চান্স পাওয়া সহজ? তখনই সহজ যখন তুমি এটার স্ট্র্যাটেজিটা বুঝবা, এটার স্ট্র্যাটেজিটা বুঝবা এবং কি আসতে যাচ্ছে, কি আসবে না, কি আসছিল, কি আসবে, এগুলো যখন তুমি বুঝবা। আমি এখন দেখাই কেন সহজ। দেখো এখানে দুটো ফেজ আছে। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে দুই ধরনের স্টুডেন্ট এক্সাম দিবে, সায়েন্স আর্টস কমার্সের মধ্যে যারা আছে একদম সায়েন্স বেজ স্টুডেন্ট, আর্টস বেজ স্টুডেন্ট, আরেকটা আছে বিভাগ পরিবর্তন যারা করবে। এখন তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটির সাথে আছে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই যে গেল রাবি, চবি, জাবি এবং ঢাবি। এই চারটা হচ্ছে টপ লিডিং ইউনিভার্সিটি, খুব সহজ। জগন্নাথকে আমরা গুচ্ছের মধ্যে রাখছি, সো এটাকে আউট অফ আমাদের এই চারটা ইউনিভার্সিটি। এখন এই চারটা ইউনিভার্সিটির মধ্যে তুমি যদি লিঙ্ক আপ করো, চারটা ইউনিভার্সিটির মধ্যে তুমি লিঙ্ক আপ করো, ডিউ হচ্ছে এখানে বস। ডিউ কি? বস। এখন কেন এখানে ডিউকে বস বলতেছি একটা বিষয় খেয়াল করো, ডিউর কোশ্চেন প্যাটার্ন এগুলোতে কাজে লাগে, বাট এগুলোর কোশ্চেন প্যাটার্ন ডিউতে কাজে লাগে না। ডিউর ব্যাপারটা দেখো, ঢাকা ইউনিভার্সিটির যে ব্যাপারটা সেটা একটু দেখো, খুব সিম্পল, বাংলা, ইংলিশ, জিকে। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে এর আছে রিটেন। তার মানে বুঝছো তোমার জন্য কতটা বেনিফিট? তুমি এখানে 40টা মার্ক আছে যেটা তুমি তোমার মেধার উপরে ডিপেন্ড করতেছো, তোমার লিখার উপরে ডিপেন্ড করতেছে। তোমার থেকে যে আরেকজন খারাপ লিখে তাকে তুমি টক্কর করে ফেলতে পারো, যে আচ্ছা ও তো আমার মতো ইংরেজি ভালো পারে না, ও তো আমার মতো একটা ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারে না, ও তো চান্স পাবে না। খুব সিম্পল, তুমি সেটা পারো, তার মানে তুমি এখানে চান্স পেয়ে যাবা। তোমার রিটেনটা এখানে ম্যাটার করতেছে, তোমার হাতের লেখা কিন্তু এখানে দেখা হবে, যেগুলোতে বাকিগুলোতে করবে না। চট্টগ্রামে করবে না, রাজশাহীতে করবে না, জাহাঙ্গীরনগরে করবে না, একটাতেও রিটেন নাই। 100টার এমসিকিউ দাগাবা, লাখ হইলে হয়ে গেল, না হইলে হইল না। কিন্তু এখানে লাখের সাথে সাথে কি আছে? রিটেনও আছে। তার মানে তোমার মেধার মূল্যায়ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এক্সামতে 100তে 100 হবে। এখন একটা বিষয় দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটা সহজ টেকনিক হচ্ছে রিটেন আছে, এবং তুমি যদি এটাকে ইউটিলাইজ করতে পারো, তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করো, ইজিলি হয়ে যাবে। এখন বাংলাতে তোমার জেনারেল একটা বিষয় আছে, বাংলাতে 60টা প্রশ্ন আসবে তোমার ওই ব্যাকরণ অংশ থেকে, 60টা প্রশ্ন আসবে তোমার সাহিত্য জিজ্ঞাসা, সহপাঠ, এবং এই যে এই 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 দুটো দেখে। তাহলে দেখো 3টা 4টা বই পড়লে বাংলা কভার হয়ে যাচ্ছে। কিন্তু রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এগুলোতে যাও, বাংলার সাথে তোমাকে আরো অনেক ডিপ ইতিহাস জানতে হচ্ছে, বাংলা সাহিত্য জানতে হচ্ছে, সাহিত্যের অনেক কিছু জানতে হচ্ছে, কিন্তু এখানে সাহিত্যটা খুবই কম। আমি বাংলাটি নিয়ে বলছি না, ইংরেজিটাতে আসো, ইংরেজিটা তো একদম বেসিক নলেজ আসে। ইংরেজির যদি তুমি বাকি ইউনিভার্সিটির গুলো কোশ্চেন দেখো, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি কি খুব প্লেন ইংলিশ, এবং এইখানেই সবাই ভুল করে যে এটা না এটা, এটা না এটা, এই জায়গাতে ধরা খেয়ে যায়। জিকেতে আসো, একমাত্র জিকেতেই ঢাকা ইউনিভার্সিটির জিকে স্ট্যান্ডার্ড জিকে হয়। ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড জিকেটা কিভাবে বুঝো? 15টা জিকে আসে আন্তর্জাতিক, 15টা জিকে আসে বাংলাদেশ, এগুলোর মধ্যে এই 30টার মধ্যে 10টায় আসে সাম্প্রতিক। তো তুমি আমাকে বলো, আমি যদি রেগুলার সাম্প্রতিক টপিকগুলো দেখি, রেগুলার যদি আমার ফেসবুক স্ক্রল করে আমি যদি ডিটেলস ইনফরমেশনগুলো জানি, আমি যদি রেগুলার পেপার পত্রিকা পড়ি, তাহলেই আমার 10 মার্ক কমপ্লিট। খুব ইজি। এগুলো আমি তোমাদেরকে আজকে দেখালাম যে কোন টপিকগুলো তোমাদেরকে বাছাই করতে হবে। তাহলে তুমি দেখো জিকেতে এখানে আগে থেকে তুমি 10 মার্ক পেয়ে যাচ্ছ, এবং অবশ্যই এখানে 3টা থেকে 4টা মার্ক কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসে। খুব সহজ কথা। এবং বাকিগুলো তোমার প্র্যাকটিস, বাকিগুলো তোমার প্র্যাকটিস, তোমার নলেজ, তোমার পরিশ্রম, এগুলো খুব সহজ কথা। তাহলে তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি যাও, গদ বাঁধা প্রশ্ন আসবে এবং ইউনিট ওয়াইজ প্রশ্ন আসবে, অর্থাৎ এই শিফট আকারে প্রশ্ন আসে। শিফট, এই শিফটে একটা প্রশ্ন আসে, পরের শিফটে আরেকটা কঠিন প্রশ্ন আসতে পারে, পরের শিফটে আলাদা প্রশ্ন আসবে। শিফট ওয়াইজ কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয়। তুমি চট্টগ্রামে যাও, চট্টগ্রামে প্লেন কোশ্চিন আসে, এবং কোত্থেকে প্রশ্ন আসে, কি আসে, কোনো আগাগোড়া প্যাটার্ন নেই। এটা আসলো, এটা আসলো না, ওইটা আসলো, এটা আসলো না, মিলাইতেই পারবা না।
এর জন্য চট্টগ্রামের কোনো প্লেন কোনো লাইন নাই, তোমাকে ওই ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন থেকেই চট্টগ্রামে এক্সাম দিতে হবে। তুমি যদি বলো যে ভাইয়া চট্টগ্রামের এইভাবে আসতেছে জিনিসগুলো, একদমই খাটবে না। হইলে হইতে পারে, বাট আমার জানা মতে খাটে না। জাহাঙ্গীরনগরে আসো, জাহাঙ্গীরনগরের তো কথাই বাদ দাও, জাহাঙ্গীরনগরের কথা টোটালি বাদ। কারণ কি, এইখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চেন হয়। এই ডিপার্টমেন্টের জন্য এইভাবে প্রশ্ন, এই ডিপার্টমেন্ট আছে তার জন্য এইভাবে প্রশ্ন, এটা আছে বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা আছে ওটার জন্য আলাদা প্রশ্ন। টোটালি জাহাঙ্গীরনগর মনে করো যে উল্টা, একদম শেষ। জাহাঙ্গীরনগর টোটালি উল্টা। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি তোমার যদি মেইন টার্গেট থাকে, তাহলে এই ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি বাকি যে 3টা বস ইউনিভার্সিটি আছে সবগুলোতে কভার করতে পারবা। আর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কেন সহজ আমি বলে দিলাম। প্রশ্ন প্যাটার্ন আছে, তুমি প্যাটার্ন খেয়াল করতেছো, তুমি জানো যে কোন জায়গাগুলোতে তোমাকে কভার করতে হচ্ছে, তুমি জানো জিকের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তুমি জানো এখানে রিটেনে কিভাবে 40-এর মধ্যে 30 পাওয়া যাবে, তুমি জানো রিটেনে কি কি আসে, শেষ। যেগুলো বাকিগুলোতে জানো না। এবার আমি যদি তোমাকে বলি যে এই খেলাটা এভাবে খেলতে হয়, তুমি খেলতে পারবা কিনা? আর আমি যদি এগুলোতে বলি যে জানি না ভাই কেমনে খেলতে হয়, না মাঠে নামলে বুঝতে পারবা। তাহলে ওটা বেশি সহজ না তুমি জানো যে কিভাবে খেলতে হচ্ছে সেটা বেশি সহজ? খুব ইজি। যদি একটু বুদ্ধি খাটাও, রাত 11টা বেজে যাচ্ছে, এই সময় যদি তোমার ওই জাগ্রত মস্তিষ্কটা কাজ করে যে না ভাই আমাকে ঢাকা ইউনিভার্সিটি নিয়েই চিন্তা করতে হবে, আমাকে এইটাতেই আমাকে টার্গেট দিতে হবে, এখানে আমি টার্গেট হিট করব, তাহলে আমার হয়ে যাবে। ওকে, তো এই ছিল বিষয়। এই জন্য আমি বললাম ঢাকা ইউনিভার্সিটি খুবই ইজি, এবং তোমরা এটা নিয়েই কাজ করো। এবং এর সাথে আমরা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যে ব্যাচ আছে, এটাতে আমরা এই টপিকগুলো তোমাদেরকে ইংরেজি বাংলা ধরে ধরে জিনিসগুলোকে দেখাবো। 55টা করে ক্লাস নিচ্ছি। সো টোটালি তোমরা এটা নিশ্চিন্ত থাকো যে কিভাবে হচ্ছে কেন হচ্ছে, জাস্ট ছেড়ে দাও, পড়াশোনা করতে থাকো, যেটা পড়তে দিচ্ছি যেটা করছি সেটা পড়ো, তার বাইরে তোমার যদি কোনো রুলস থাকে সেগুলো তুমি মেনটেন করো। সো এটা হচ্ছে বিষয়। সো ততক্ষণ পর্যন্ত আজকে 10টা প্রশ্ন দেখলাম, এবং 10টার প্রতিটাই আমরা স্পেসিফিক আকারে দেখলাম যে কি কি বিষয় আসতে যাচ্ছে, রিসেন্ট টপিকগুলো আমরা ফলো করার চেষ্টা করলাম। এরকম ক্লাস আমরা নিয়ে আসবো, প্রতিদিন আমরা ক্লাসগুলো নিয়ে আসবো। সো চোখ রাখো পেজে, এবং কোর্সে আমাদের ভর্তি হয়ে যাও, কারণ আমরা খুব দ্রুত আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো নেওয়া শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক কিছু বললাম, সাথে আমরা জিকের রিলেটেড যে প্রশ্নগুলো দেখলাম সেগুলো দেখলাম। তো সবাই জিকেটা চালিয়ে যাও, পড়াশোনা চালিয়ে যাও, মাস্টার ক্লাস এডুর পেজে থাকো। বাংলা ইংরেজি জিকে 3টায় ধুমধারাক্কা ক্লাস হয়। সো জাস্ট এটার সাথে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।